আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের সিজন 2 পর্ব নম্বর 35। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। আদিত্য সশব্দে দরজাটা বন্ধ করে দিল। সেই শব্দের প্রতিধ্বনি আদিবার বুকের ভেতরটা যেন কাঁপিয়ে দিল। আদিত্যের চোখ রাগে জলজল করছে। আদিবা দেওয়ালের সাথে মিশে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আদিবা, তুই কি ভেবেছিস আমার অবাধ্য হয়ে তুই পার পাবি? আদিত্যের কণ্ঠস্বর অস্বাভাবিক শান্ত, তবে তার চিৎকারের চেয়েও ভয়ঙ্কর লাগছে। পিকনিক? তুই পিকনিকে যাবি? কলেজে তোকে স্পর্শ পালন করে দিয়েছিলাম, তবু তোর সাহস হলো কি করে আব্বুর সাথে গিয়ে অনুমতি চাওয়া? আদিবা মাথা নিচু করে কান্না জড়িত গলায় বিড়বিড় করলো, আমি কিছু বলিনি ভাইয়া। বড় আব্বু নিজে থেকেই আমাকে যেতে বলল। আমি তো শুধু। চুপ কর। আদিত্য হঠাৎ গর্জন করে আদিবার কথা কেড়ে নিল। তোর এই আদিক্ষা আমার আর সহ্য হয় না। ভালো করে শুনে রাখ আদিবা, এই বাড়িতে আমি যা বলবো সেটাই শেষ কথা, বুঝেছিস? আদিবার চোখ টলমল করছে। কাপা কণ্ঠে সে এবার বলল, আমি সত্যি কিছু বলিনি ভাইয়া। মামুনি পিকনিকের কথা তুলছিলেন। কথা তুলতেই তোকে কেন সায় দিতে হবে? আদিত্য এক পা এগিয়ে গেল। আদিবা দেওয়ালে পিঠ ঠেকিয়ে বাঁচার পথ খুঁজছে। তুমি এত রাগ কেন করছো ভাইয়া? আমি তো কখনো কোথাও যাই না। এবার যেতে দাও না প্লিজ। এত সাহস তোর আমার মুখে মুখে কথা বলিস? বলেই আদিত্য হাত তুলল। আদিবার দুহাতে মুখ ঢেকে আর্তনাদ করে উঠল, মেরো না প্লিজ। আদিত্যর হাত নামালো না। সে আদিবার দিকে ঝুঁকে এলো। মারবো না? তুই আমার কথা অমান্য করবি আর আমি চুপ করে থাকবো? তুই আমাকে কি মনে করিস? আদিবা ফুপিয়ে কেঁদে উঠল। তুমি কেন আমার সাথে সবসময় এমন করো ভাইয়া? আমার কি নিজস্ব কোনো ইচ্ছা থাকতে নেই? আমি কেন যেতে পারবো না? কারণ আমি তোর বডিগার্ড নই। বিশ্বাস করো, আমি তোমাকে একটুও বিরক্ত করব না। নিজের খেয়াল আমি নিজেই রাখবো। আমি আর ছোট নেই। আদিত্যর মনে মনে এক অন্য দহন শুরু হলো। তুই যে বড় হয়েছিস এটা তো আমার সবচেয়ে বড় সমস্যা। কিছু বলছো না কেন ভাইয়া? সমস্যা কি জানিস? সমস্যা হলো তুই দেখতে বড্ড বেশি সুন্দরী আদিবা। আদিবা অবাক হয়ে তাকালো। মানে? আদিত্য সামলে নিল নিজেকে। উফ, কি বলে ফেললাম। না কিছু না। আদিবার দিকে তাকিয়ে সে আবার নিজের গহীনে চলে গেল। সে চায় না এই সৌন্দর্যের অপর অন্য কাউকে কুদৃষ্টি পড়ুক। এই রূপ যেন আদিবার জন্য অভিশাপ, যার জন্য আদিবাকে প্রতিদিন বাইরের ছেলেদের কাছে ঝামেলা করতে হয়। তুমি সবসময় এমন করো কেন ভাইয়া? আদিবা একটু একটু সাহস সঞ্চয় করে বলল, এবার যদি মারো আমি বাবা মাকে সব বলে দেব। তুমি যে প্রতিদিন আমাকে অত্যাচার করো সব জানিয়ে দেব। আদিত্য কুরু হাসি ফেটে বলল, মা বাবাকে বলবি? বলবি তো তোকে শাসন করছি। তুই কি ভুলে যাস আদিবা, তুই আমাদের কেউ না। তুই এই বাড়িতে থাকিস কারণ আমি তোকে দয়া করেছি। আমি তোকে পছন্দ করে নিয়ে এসেছিলাম, তা না হলে তোকে এতিমখানায় পড়ে থাকতে হতো। এখন তুই আমার কথা না শুনলে তোকে আবার সেই রাস্তায় ফেলে দিয়ে আসবো, বুঝেছিস? আদিবার বুকটা এক অজানা হাহাকারে ভরে উঠল। কান্না ভেজা গলায় সে বলল, আমি জানি আমি এতিম, কিন্তু বাবা মা আমাকে তো তাদের মেয়ে মনে করে মেনে নিয়েছে। সেই সূত্রে আমি তোমার বোন হই। আদিত্য ক্ষিপ্ত হয়ে আদিবার চুলের মুঠি ধরে নিজের দিকে টানলো। আদিবা ব্যথায় কুকিয়ে উঠল, তুই আমার বোন না, তুই জাস্ট একটা খেলনা যাকে আমি যেমন খুশি ব্যবহার করতে পারি। আমার খেলার জন্য তোকে এই বাড়িতে আনা হয়েছিল। ব্যথায় আদিবার চোখের কোণ দিয়ে লোনা জল গড়িয়ে পড়ল। প্লিজ ভাইয়া ছেড়ে দাও, খুব লাগছে। আমি পিকনিকে যাব না, তোমার কোনো কথা অমান্য করব না। আদিত্য হঠাৎ আদিবার চুল ছেড়ে দিল। তার চোখে এক বিচিত্র তৃপ্তির আভাস দেখা দিল। এই তো, এটাই শুনতে চেয়েছিলাম। মনে রাখিস আদিবা, পিকনিকে যাওয়ার চেষ্টা করলে তোর পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। যাই হোক, আমার কলেজ ব্যাগে তোর জন্য চকলেট আছে, সেগুলো নিয়ে নিজের ঘরে যা। আর আমি তোকে যেতে মানা করছি, এটা কাউকে বললে ফল ভালো হবে না। আদিবা কথা বাড়ালো না। আদির কথা মতো চুপচাপ নিজের ঘরে চলে গেল। পরের দিন আদিবার সমস্ত অনুনয় বিফলে গেল। সে বারবার নিষেধ করার পরও তার বাবা মা কথা শুনল না। মিনা বেগম আর আহমেদ চৌধুরী চাইলেন মেয়েটা একটু বাইরে থেকে ঘুরে আসুক। আহমেদ চৌধুরী নিজেই আদিবাকে বাসে তুলে দিলেন। তবে আদিত্য জানে না যে আদিবা পিকনিকে যাচ্ছে, কারণ আদিবা আর আদিত্য আলাদা আলাদা বাসে উঠেছে। পিকনিকের বাস চলতে শুরু করলো। আদিবার বুকের ভেতরটা টিপটিপ করছে। চারিদিকে বন্ধুদের হাসি ঠাট্টা আর গানের শোরগোল, কিন্তু আদিবা যেন এক পাথরের মুক্তি হয়ে জানালার দিকে বাহিরে তাকিয়ে আছে। আদিত্য যদি একবার জানতে পারে সে এই বাসে আছে, তবে তার পরিণাম কি হবে তা ভাবতেই আদিবার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে।
গাড়ি যখন হাইওয়েতে উঠলো তখন হঠাৎ করে মিনা বেগমের আদিত্যে ফোন করলো। আদিত্য যখন বন্ধুদের সাথে মজা করছিল, মায়ের ফোন দেখে ফোন রিসিভ করলো। হ্যালো মা, বলো। আদিত্য, তোরা কি পৌঁছে গেছিস বাবা? না মা, মাত্র তো হাইওয়েতে উঠলাম। কেন বলো তো? না মানে আদিবার ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছে বোধ হয়, ওর সাথে কথা বলতে পারছি না। তুই একটু গিয়ে দেখে আয় তো ও ঠিক আছে কিনা। মুহূর্তেই আদিত্যের শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। তার কানের ভেতর যেন রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। সে নিচু কিন্তু হিস হিস করা গলায় বলল, কি বললে মা? আদিবা এসেছে? ওকে কে নিয়ে এলো? তোর বাবা জোর করে নিয়ে গেল রে। তুই তো ব্যস্ত থাকবি তাই আহমেদ বলল মেয়েটা আলাদা বাসে মেয়েদের সাথেই ঠিকই চলে যেতে পারবে। ও বোধ হয় পেছনের বাসটাতেই আছে। আদিত্য ফোনটা কেটে দিল। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। সে দাঁতে দাঁত চেপে পাশের সিটে এমন জোরে ঘুষি মারল যে তার বন্ধুরাও চমকে উঠল। আদিবা, তোর এত বড় সাহস, তুই আমার নিষেধ অমান্য করলি? যে বিড়বিড় করে বলল। কিছুক্ষণ পর যখন বাস বিরতির জন্য হাইওয়ে রেস্টুরেন্টের সামনে থামলো, আদিত্য বাঘের মতো ক্ষিপ্ততায় বাস থেকে নামলো। মেয়েদের বাসটি ঠিক তার পেছনে এসে দাঁড়িয়েছে। আদিবা বন্ধুদের সাথে নামতে গিয়েই দেখলো সামনে যমদূতের মতো আদিত্য দাঁড়িয়ে আছে। তার চোখে যেন আগুন। তাতে আদিবা মুহূর্তেই ভস্ম হয়ে যাওয়ার উপক্রম হলো। আদিত্য কোনো কথা বলল না। ভিড়ের মধ্যে আদিবার কবজি এমন জোরে চেপে ধরলো, আদিবা ব্যথায় কুকিয়ে উঠল। ভাইয়া ছাড়ো, সবাই দেখছে। আদিবা আর্তনাদ করলো, বলল, সবাই দেখছে তো কি হয়েছে? তোর যা খুশি তুই করবি, আমি করলেই দোষ? আদিত্য কণ্ঠস্বর রাগে কাঁপছে। সে টেনে হিসেবে আদিবাকে রেস্টুরেন্টের পিছনে নির্জন একটা জায়গায় নিয়ে গেল। আদিবার বান্ধবীরা কিছু বলতেছেও আদিত্য রাগ দেখে পিছিয়ে গেল। নির্জন জায়গা নিয়ে গিয়ে আদিত্য আদিবাকে দেওয়ালে ধাক্কা দিয়ে চেপে ধরল। তোকে কি বলছিলাম, যদি আমার কথা অবাধ্য হোস তোর হাত পা ভেঙে হাতে ধরিয়ে দেব, মনে আছে? তুই কি ভেবেছিলি এমনি এমনি ফাঁকা আওয়াজ ছিল সেটা? আমি আসতে চাইনি ভাইয়া, বড় আব্বু জোর করেছে, বিশ্বাস করো। আদিবা হাউমাউ করে কেঁদে ফেলল। চুপ, একদম মিথ্যা বলবি না। তুই যদি আসতে না চাইতিস তবে কেউ তোকে আনতে পারতো না। তুই আসলে সবার সামনে ডানা মেলতে চাস, তাই না? সাজগোজ করে সবার নজর কাটতে চাস। আদিত্যর হাত আদিবার গলার সাথে চেপে ধরে বসলো। সে আদিবার খুব কাছে মুখ নিয়ে বলল, আমি বলছিলাম তুই সুন্দরী, আর এটাই তোর কাল। তুই জানিস না তোকে দেখে আমার ভেতরে কি চলে। তোকে আমি অন্য কারো নজরে দেখতে দেব না আদিবা, তুই শুধু আমার। আদিবা নিঃশ্বাস নিতে পারছে না। সে ডুকরে কেঁদে বলল, তুমি মানুষ নও আদিত্য ভাই, তুমি একটা জানোয়ার। জানোয়ার শব্দটা শুনে আদিত্যর মাথা যেন রক্ত চড়ে গেল। সে আদিবার গালে সপাটে একটা চর বসিয়ে দিল। আদিবার টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। আদিত্য তার চুলের মুঠি ধরে কাছে টেনে বলল, জানোয়ার? হ্যাঁ, আমি জানোয়ার। আর এই জানোয়ারটা কি করতে পারে আজ তুই দেখবি। শুধু রাতটা আসতে দে আদিবা। আজ তোর আদরের বড় আব্বু আম্মু নেই যে তোকে বাঁচাবে। এই পিকনিক তোর জীবনের শেষ পিকনিক হবে। তোকে আজ আমি এখন যে শিক্ষা দেব তুই নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। ঠিক তখনই আদিত্যর কয়েকজন বন্ধু সেখানে ছুটে আসলো। তারা দেখলো আদিত্য আদিবাকে বকা দিচ্ছে আর আদিবা মাটিতে বসে কান্না করছে। যদিও তারা জানে আদিবা আদির বোন, তবুও পরিস্থিতি বেগতিক দেখে তারা আদিত্যকে টেনে সরালো। আদিত্য, কি করছিস? পাগল হয়ে গেছিস নাকি? আদিত্যর বন্ধুদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আদিবার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলল, যাও বাসে গিয়ে বসো শোনা, আর দোয়া করো তোমার বাবা মা যেন তোমাকে জীবন্ত অবস্থায় বাসায় দেখার সুযোগ পায়। আদিবা টলতে টলতে বাসে গিয়ে বসলো। তার পুরো শরীর তখনও থরথর করে কাঁপছে, আর বর্ষাকালে আদিত্যর হাতের 5টা আঙ্গুলের দাগ স্পর্শ ফুটে উঠেছে। অপমানে আর ভয়ে তার দম বন্ধ হয়ে আসছে। এই আনন্দদায়ক বনভোজন তার জীবনে এক চরম বিভাষিকা হয়ে উঠতে চলেছে। আদিবা নিজের সিটে জানালার দিকে মুখ করে পাথর হয়ে বসেছিল। বার্সার ঠিক আগ মুহূর্তে দরজার কাছে ছায়া দেখে সে শিউরে উঠল। তাকিয়ে দেখলো আদিত্য তার সিটের সামনে এসে দাঁড়িয়েছে। তাকে দেখেই আদিবা ভয়ে নিজের সিটে গিয়ে আবারও সিটিয়ে গেল। আদিত্য চোখে মুখে এক পৈশাচিক শান্ত ভাব। সে কোনো কথা না বলে আদিবার পাশের সিটে বসা তার বান্ধবীর দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকায়। তারপর মাথা দিয়ে ইশারা করলো সেখান থেকে উঠে যেতে। কলেজের সবাই আদিত্যর উগ্র মেজাজ আর প্রভাব সম্পর্কে মোটামুটি জানে, তাই তাকে সবাই এড়িয়ে চলে শ্রায় মনে করে। আদিত্যের ইশারা করতেই যতটুকু দেরি হলো সিটটা খালি হতে তার চেয়েও কম সময় লাগলো। মেয়েটি কোনো কথা না বলেই দ্রুত সেখান থেকে উঠে অন্য সিটে চলে গেল। সিট খালি হতেই আদিত্য কোনো অনুমতি ছাড়াই আদিবার ঠিক পাশের সিটে বসে পড়ল।
তার শরীরে তপ্ত আঁচ আদিবা অনুভব করতে পারছে। আদিত্যর এই আকস্মিক উপস্থিতি বাসের ভেতরে কোলাহলকে আদিবার কাছে এক নিস্তব্ধ কবরস্থানের মতো ভয়ঙ্কর করে তুলল। সে জানে এই যাত্রার প্রতিটা মুহূর্ত এখন তার জন্য নরক যন্ত্রণার সমান হবে। বাস ছাড়ার সাথে সাথে ইঞ্জিল গর্জে উঠল, কিন্তু আদিবার মনে হলো তার নিজের হৃৎপিণ্ডের ধুকপুকুনি সেই ইঞ্জিলের শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। আদিত্য একরকম গা ঘেঁষে বসে আছে। তার শরীর থেকে আসা দামি পারফিউমের ঘ্রাণ আদিবার কাছে দম বন্ধ করা কোনো গ্যাসের মতো মনে হচ্ছে। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। বাসের ভেতরে ছাত্রীদের হই হুল্লোড় আর গান চললেও সিটটায় যেন এক অদ্ভুত শীতলতা বিরাজ করছে। আদিবা জানালার বাহিরে তাকিয়ে অন্ধকারের মাঝে নিজেকে লুকানোর আপ্রাণ চেষ্টা করছিল। ঠিক তখনই আদিত্য তীক্ষ্ণ কণ্ঠস্বর সাপের মতো ফিসফিস করে উঠল আদিবার কানের কাছে।